আমি ইতিহাসের ছাত্র, সেই হিসেবে দেখতে গেলে আমার কিছু কিছু কথা আমার আমার একটু কেমন লাগে আপনার। যেমন একটা জিনিস আপনি বলেন যে ইতিহাসটাকে নতুনভাবে লেখা উচিত। এটা কেন কেন আপনি এটা বলেন কেন? আমরা 200 বছর ধরে ভাবুন ইতিহাস খোঁজাখুঁজি চলছে। ব্রিটিশরা আসার পর থেকে ইতিহাসটাকে আমরা কনসলিডেট করে লেখা শুরু হয়েছে। তারপর বিভিন্ন স্কুল অফ হিস্ট্রি রাইটিং এসছে, মার্কসিস্ট হিস্টোরিওগ্রাফি এসছে, ন্যাশনালিস্ট এসছে, তারপর হচ্ছে মডার্ন হিস্ট্রিতে আরও আছে। তাহলে প্রশ্নটা হচ্ছে, এত তো হিস্ট্রি স্কুল অফ থট আছে, সেইখানে আপনি আবার নতুন করে ইতিহাস লেখার কথা বলছেন কেন? এখানে কী এমন মানে আছে? আর আপনি কী এমন ভুল দেখেছেন আমাদের ইতিহাসে যেটা আপনার মনে হচ্ছে যেটাকে নতুনভাবে লেখা উচিত? মানে প্রশ্ন হচ্ছে, কার ইতিহাস কে লিখল? যে তোমার বাড়িতে বারবার বারবার ডাকাতি করেছে, তুমি তার কাছ থেকে তোমার পূর্বপুরুষদের গল্প শুনছো। বিষয়টা অনেকটা এইরকম হয়ে গেল। দেখো, ভারতের বুকে ইতিহাস, ভারতের ভবিষ্যৎ নির্ভর করে ভারতের ইতিহাসের ওপরে। তোমার পরিচয় কি? তুমি কে? তোমার এই মাটির ওপর কি অধিকার? এই সবই তো ইতিহাস। তুমি আজকের আমাকে ভারতীয় রাজনীতির যে কোনো একটা দিক বলো যা ইতিহাসের বাইরে আছে। আজকে ভারতে যা কিছু নিয়ে রাজনীতি হয়, জাতি, ধর্ম, ভাষা, এমনকি আজকে জল নিয়েও যে রাজনীতি হচ্ছে, সমস্ত কিছু আমার আইডেন্টিটি কি, কার অধিকার, আমি মূলত কোথাকার, তাই নিয়ে সমস্ত কিছু চলছে। 1917 থেকে 1970 সাল পর্যন্ত এই যে দ্রাবিড় নাড়ু তৈরি হবে, এই নিয়ে এক বিপুল আন্দোলন চলল। ইভি রামাস্বামী পেরিয়ার, ইয়র ভেঙ্কটেপ্পা রামাস্বামী, তার অধীনে। তার মূল বিষয় কী ছিল? বলা হলো, আমরা ভারতের আদিবাসিন্দা, আর্য নামে এক জাতি ভারতবর্ষে এসেছিল এবং আমরা দ্রাবিড় মানুষজন, আমরা ভারতবর্ষের আদিবাসিন্দা, কাজী ভারতবর্ষ আমাদের, আমাদের আলাদা ভূমি দরকার এবং এখান থেকে ওদেরকে তাড়াও। এবার অনেকেই বলতে পারে যে এসব নিয়ে আমার কিছু এসে যায় না, হ্যাঁ, আমি একটা ভালো রোজগার করব, একটা ভালো জীবনযাপন করব, নিজের খাওয়া দাওয়া, থাকা, সুখ স্বাচ্ছন্দ্য, এই আমার কাছে সব কিছু। এখন বিষয় হচ্ছে, যে দেশে এত বেশি ইল্লিগাল ইমিগ্রেন্টস, এত অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে, সেই দেশের মানুষ যখন এই কথা বলে যে আমার কিছু এসে যায় না, এটা সেই দেশের জন্যে, সেই মানুষের জন্যে, সেই মানুষের ভবিষ্যৎ প্রজন্মের জন্যে যে কি প্রচণ্ড বিপজ্জনক, সেটা সেই মানুষের বোধের মধ্যে নেই বলেই সেই কথা বলে বা বলতে পারে। একটা ছোট উদাহরণ দিয়ে একটু বিষয়টাকে বোঝানোর চেষ্টা করি। এরকম অনেক মানুষজনকে পাবে যারা বলেন যে আমাদের পূর্বপুরুষদের, বাবার, দাদুর বেশ কিছু জায়গা জমি ছিল গ্রামে, আমরা সেখানে থাকি না, আমরা চলে এসেছি, এখন তা দখল হয়ে গিয়েছে, কে থাকে সেখানে আমরা জানি না, আমরা খোঁজ রাখি না। তারপর কোনো এক সময় যখন সেখানকার ইকোনমিক্যাল ভ্যালু ডেভেলপ করে, তখন তারা আবার আফসোস করে যে আমাদের ওইখানে অনেক জায়গা জমি ছিল, আমরা সেখানে দেখভাল করতাম না, চলে এসেছি, এখন কে থাকে, কি থাকে, আসলে যাওয়া হতো না, বাড়িতে যাওয়া হতো না, কর্মসূত্রে আমরা সবাই বাইরে। ঠিক এর অপোজিটে দেখবে এখনও অনেক বনেদি বাড়ি রয়েছে, যেখানে প্রতি বছর দেখা যায় কোনো একটি বিশেষ পূজাকে কেন্দ্র করে, দুর্গাপূজা ধরে নাও উদাহরণস্বরূপ, দেখা যাচ্ছে কেউ বিদেশে রয়েছে, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, বহু অন্যান্য দেশে তারা কর্মরত, তারা কিন্তু ওই সময় সবাই ওই বাড়িতে একসাথে ফিরবে, একসাথে হবে, এরকম ধরনের একটা অভ্যাস তাদের মধ্যে ডেভেলপ করা হয়েছে। তারা শিশু বয়স থেকেই তাদের যে ইতিহাস, তাদের যে শেকড়, সেই সম্বন্ধে তারা ওয়াকিবহাল। সেই জন্যে এই বাড়িগুলোর অস্তিত্ব এখনও পর্যন্ত রয়েছে। আর এরকম বহু বাড়ি, জমি, স্মৃতি, ইতিহাস তা ধুলোর সাথে মিশে গিয়েছে। ফলে আমি এটা মনে করি যে যারা প্রকৃত ইতিহাসকে সম্মান দেয় না, প্রকৃত ইতিহাস খোঁজার চেষ্টা করে না, তারা অত্যন্ত বোকা, এবং এই ধরনের বোকা নাগরিক রাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতিকারক। প্রশ্ন হচ্ছে, যে ধরনের ইতিহাসগুলো রয়েছে সেইখান থেকে কেন আমাদের আবার নতুন করে ইতিহাস চর্চার প্রয়োজন পড়ছে? এই যেমন ধরো, কমিউনিস্ট পার্টি অফ চায়না, তারা এক সময় মার্কসিস্ট আইডিওলজিতে বিলিভ করতো, তারপর তারা ধীরে ধীরে মায়োসিস্ট আইডিওলজির দিকে গেল। বিগত 30-40 বছর ধরে বিভিন্ন নামে, দ্য গ্রেট লিপ, তারপর ধরো দ্য লং রেভলিউশন,
এই ধরনের বিভিন্ন নামে তারা কি করলো, বিভিন্ন চৈনিক যে সভ্যতা, তাদের যে ইতিহাস, তাদের যে হেরিটেজ, সেগুলোকে তারা ধ্বংস করতে থাকলো। আজকে এতদিন বাদে তাদের মনে হয়েছে যে ভিশন অফ চায়নাতে এই মিডল কিংডমের একটা গ্র্যান্ড ন্যারেটিভ থাকা দরকার, এবং তারা নতুন করে তাদের ইতিহাস খুঁজতে শুরু করেছে। 3-4 দশক ধরে দারুণভাবে ইতিহাসকে নিপীড়িত করার পরে, কারণ মার্কসিস্ট ফিলোসফির ভেতরেই একটা জিনিস রয়েছে যে ইতিহাসকে কোনো গুরুত্ব দেব না। অনেকেই বিরোধিতা করবেন হয়তো এই বক্তব্যে আমার, কিন্তু যদি মার্কসিস্ট ফিলোসফিকে আমরা একটু ভালো করে দেখি, যে ইতিহাস আমাদেরকে বেঁধে রাখে, কোথাও না কোথাও এরকম একটা গন্ধ কিন্তু পাওয়া যায়। তারা ইতিহাসকে বিশ্বাসই করে না, তারা আজকে তাদের নিজস্ব একটা ইতিহাস, একটা গ্র্যান্ড হিস্ট্রি তৈরি করার তাগিদ তারা অনুভব করছে। 1800 শতাব্দীতে এই তাগিদ ইউরোপ অনুভব করেছিল, যখন তাদের এই যে দীর্ঘকালীন যে সেমেটিক ধর্মের অভ্যাস দারুণভাবে আঘাত পেতে শুরু করলো, তখন তারা ভাবলো যে আমাদের একটা সুন্দর ইতিহাস খুঁজে বের করা অত্যন্ত প্রয়োজন। এবং তাদের মধ্যে অনেকের মনে হলো যে এই ইতিহাস আমরা ভারতবর্ষের দিকে খুঁজে পেতে পারি, এবং সেইখান থেকেই এই যে আর্য থিওরি, আর্যরা ইউরোপের মানুষজন তারা সেখান থেকে ভারতবর্ষে এসেছিল, এই ধরনের থিওরি তারা তৈরি করলো। কিন্তু এখানে মুশকিল হলো কোথায়, যে তারা ভারতীয় যে সমস্ত বৈদিক গ্রন্থ, উপনিষদ এবং বিভিন্ন যে আর্যদের দ্বারা তৈরি করা উৎকৃষ্ট গ্রন্থগুলোকে খুব ভালোভাবে না পড়ে, না বুঝে মোটামুটি একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিল। এবং তার যে ফল সেটা দেখছি আমরা, যে সেখান থেকে এই নাজি বাহিনী, তারপর হলোকস্টের মতো এত বিপজ্জনক এক অত্যন্ত ভয়ঙ্কর বিষয়গুলো ঘটলো। ফলে ইতিহাস যখন লেখা হয়, প্রথমে মাথায় রাখতে হবে সেই ইতিহাস কে লিখছে, কি উদ্দেশ্যে লিখছে, তার ভেতরে কোনো দুরভিসন্ধি রয়েছে কি না, তার ভেতরে নিজেকে অনেক উন্নত হিসেবে দেখানোর কোনো লালসা রয়েছে কি না, অথবা কাউকে ছোট করে দেখানোর কোনো ইচ্ছে রয়েছে কি না। সেই জন্য আমি বারবার ধরে বলি যে কোনো একটা মতাদর্শের ইতিহাসকে নিয়ে আমি যদি চলি, তাহলে অত্যন্ত ভুল হয়ে যাবে। যেমন কেউ যদি মনে করেন যে ভারতবর্ষের বুকে এই যে জাতি ইত্যাদি ইত্যাদির ইতিহাস, সেটা পড়ার জন্য আমি এই অ্যানিহিলেশন অফ কাস্ট পড়ব আম্বেদকরের, তাহলে তার সাথে কিন্তু বাবা এইটাও পড়তে হবে। বর্ণজাতি কাস্টের মধ্যে যে গবেষণা রয়েছে সেটা যদি না পড়ি, তাহলে এই বইটিকে পড়ে কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা ভুল বার্তা পেতে পারি। যেমন এই যে অ্যানিহিলেশন অফ কাস্ট, এই বইয়ের মধ্যে বহু জায়গাতে লেখা রয়েছে শূদ্রদের পড়াশোনা করার কোনো অধিকার ছিল না, তাদের অর্থ উপার্জনের কোনো অধিকার ছিল না, তাদের অস্ত্র ধারণের কোনো অধিকার ছিল না, ইত্যাদি ইত্যাদি। আমরা যখনই এই বইটা পড়ব, দারুণ গবেষণালব্ধ একটি বই, গান্ধীজির শিষ্য ছিলেন ইনি, এবং ভারতবর্ষের বুকে কিভাবে শিক্ষার অবনতি ঘটল এবং ভারতবর্ষের শিক্ষা কোন মার্গে উন্নত ছিল সেই সংক্রান্ত গবেষণা, এবং এই গবেষণার মধ্যে যে তথ্যগুলি রয়েছে তা অধিকাংশই ভারতীয়দের নয়, ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে পাওয়া তথ্য, এবং তারা যখন ভারতবর্ষে শাসন করত সেই সময়ে তাদের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা তথ্য। এখানে আমরা যখনই চলে যাব 100 পাতা 105 পাতায়, তখন আমরা দেখব যে প্রত্যেকটা জায়গাতে যেখানে গুরুকুল ছিল, টোল ছিল, মক্তব ছিল, সেই সমস্ত জায়গাতে কতজন ব্রাহ্মণ, কতজন বৈশ্য এবং কতজন শূদ্র পড়াশোনা করতো। ফলে ইতিহাস যখনই আমরা পড়ব, তখন আমাদেরকে শুধুমাত্র একটা দর্শনের ইতিহাস পড়লে হবে না। আমরা যদি মনে করি যে আমার কাছে অনেক বই রয়েছে, আমি এখানে কিছু লিস্ট দিয়ে দেব, আমরা যদি মনে করি যে আমরা নিহাররঞ্জন রায় পড়ব, তাহলে তার সাথে কিন্তু আমাদেরকে একটু এই রাজীব মালহোত্রাও পড়তে হবে। এগুলোকে মাথায় রেখে আমাদেরকে উভয় পক্ষে তুলনামূলক আলোচনাগুলো যদি আমরা না পড়ি, তাহলে আমাদের কাছে কিন্তু ইতিহাস বিষয়টা কতটা যে গভীর, এবং কিভাবে ইতিহাসের মধ্যে ভুল তথ্য ভরা হয়, কিভাবে ইতিহাসকে বিকৃত করা হয়, কিভাবে ইতিহাসকে কিছু উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহার করা হয়, এই বিষয়গুলোই আমাদের কাছে পরিষ্কার হবে না। আমরা আমাদের শিশুদেরকে মোটামুটি যে 2000 বছরের ইতিহাস পড়াই, সে যেন ভারতবর্ষের শুধুই হেরে যাওয়ার ইতিহাস। যারা ভারতবর্ষে এসে বারবার ধরে ধ্বংস করলো ভারতবর্ষকে, তাদেরকে আমরা দ্য গ্রেট নামে অভিহিত করি, আলেকজান্ডার দ্য গ্রেট। আচ্ছা, আমরা কতজন চোল রাজাদের সম্পর্কে জানি? দক্ষিণ পূর্ব এশিয়ার কি বিস্তীর্ণ অংশ চোল রাজাদের শাসনের মধ্যে ছিল, সেটা আমরা কজন জানি?
আমরা কতজন বিজয়নগর সাম্রাজ্য সম্বন্ধে জানি? বিজয়নগর সাম্রাজ্যকে ধ্বংস করার জন্যে 5টি আলাদা আলাদা সৈন্যবাহিনী 5 জন আলাদা আলাদা সুলতানের নেতৃত্বে প্রায় বছরখানেক ধরে তাকে ধ্বংস করার চেষ্টা করেছিল। এত দীর্ঘ যুদ্ধের পরে তারপর একটা সমান জায়গাতে আসে যেখানে উভয়ের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই সমস্ত কিছুকে ভুলে গিয়ে আমরা আমাদের আইডেন্টিটি, ন্যাশনাল আইডেন্টিটি কী বানালাম না একটি সমাধি, যে সমাধি নাকি প্রেমের প্রতীক। কোনো একজনের কত নম্বর স্ত্রী তা বোঝা যায় না, তার প্রেমের প্রতীক। তার আবার স্ত্রী মারা যাওয়ার পরে যার প্রতীক হিসেবে আমরা সেটিকে দাঁড় করিয়ে রেখেছি, তিনি তার কন্যাকে তার স্ত্রীর জায়গায় রেখেছিলেন। এটা লিখিত তথ্য রয়েছে এই বিষয়ে। তো সেই রকম একজন ব্যক্তির তার স্ত্রীর প্রতি প্রেমের প্রতীক এক সমাধি, সেটি আমাদের আইডেন্টিটি হয়ে গেল। হাজার শতাব্দীর দিকেও যদি আমরা তাকাই, দেখব বিশ্ব অর্থনীতিতে ভারতের স্থান 1 নম্বরে ছিল। আমরা যদি সম্পূর্ণ মুসলিম যুগটাকে তাকিয়ে দেখি, সেখানে আমরা দেখব যে না কোনো বৈজ্ঞানিক উন্নতি হয়েছে, না বিশেষ কোনো শিক্ষার ক্ষেত্রে উন্নতি হয়েছে। যা কিছু হয়েছে তা পূর্বের যা বৈজ্ঞানিক গবেষণাগুলো ছিল সেখান থেকে বেশ কিছু প্রযুক্তি তারা তৈরি করেছিল, এবং তাও খুব যে উন্নত মানের প্রযুক্তি তৈরি হয়েছিল এমনটা নয়। প্রযুক্তি কিছু তৈরি হয়েছিল, কিন্তু তার পিছনের যে বিজ্ঞান, সে বিজ্ঞান কিন্তু তার আগের যুগের। এবং এই সংক্রান্ত গবেষণার জন্য যদি বাংলাতে কেউ বই পড়ার ইচ্ছে করে, তাহলে এই বইগুলি পড়তে পারেন। এই বইগুলিতে দেখা যাচ্ছে অপরাজিত বসুর লেখা ভারতে বিজ্ঞান ও প্রযুক্তি মধ্যযুগের শেষ পর্বের ইতিহাস 2 খণ্ডে রয়েছে। এর বাইরেও আরও অনেক বই রয়েছে, আমি সেগুলো স্ক্রিনে দিয়ে দেবো, হাতের কাছে এখানে নেই আমার। তো সেখানে এই বইগুলোকে পড়লেই বোঝা যাবে যে কিভাবে শুধুমাত্র কিছু কারিগরি বিদ্যা সেখানে কাজে লাগানো হতো, নতুন করে যে ফান্ডামেন্টাল সায়েন্স সেই সংক্রান্ত যে গবেষণা, সেই সংক্রান্ত যে খোঁজ, তার বিশেষ কোনো উন্নতি সেখানে হচ্ছিল না। এবং তার ফলস্বরূপ পরবর্তীকালে ব্রিটিশরা এসে খুব সহজেই ভারতবর্ষকে দখল করতে পেরেছিল। এবং এই যে সময়টা তাদের বিলাস ব্যাসন, এমির এবং যারা নবাব, তাদের হাতে এই পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতির একটি ভূখণ্ড কিভাবে ধীরে ধীরে শোষিত হতে হতে নষ্ট হয়ে গেল, তার ইতিহাস আমাদের জানা দরকার। ব্রিটিশরা যখন ভারতবর্ষে আসে, তখন ভারতবর্ষের বিশ্ব অর্থনীতিতে 23% অনুদান থাকছে, 23% কন্ট্রিবিউশন থাকছে। ব্রিটিশরা যখন ভারতবর্ষ ছেড়ে চলে যাচ্ছে, তখন তার কন্ট্রিবিউশন থাকছে 4%। এই যে ব্রিটিশ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, সেটা যে ভারতের শিল্প বাণিজ্যে ধ্বংসের ফলেই তাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, সেই ইতিহাস কোথায় আমরা লিখেছি? আন্তর্জাতিক বাণিজ্যে যেখানে আমাদের 27% অনুদান ছিল, সেটা কমে 2%-এর নিচে চলে এলো। ভারতের বানানো মসলিন, তাঁত, ভারতের কাপড়, ভারতের মশলা, ভারতের বহু কিছু, ভারতের তৈরি নৌকো, জাহাজ, নৌবহর, এই সমস্ত কিছু সারা পৃথিবীতে কত বিখ্যাত ছিল, সে সমস্ত কিছু কমতে কমতে সারা পৃথিবীতে বাণিজ্য ক্ষেত্রে ভারতের যে কন্ট্রিবিউশন, সেটা 27% থেকে কমে 2%-এ চলে এলো। এর স্পষ্ট ইতিহাস কোথায় আমরা পড়ি? প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারত থেকে যে পরিমাণ সৈন্য শুধুমাত্র ব্রিটেনে গিয়েছিল, তারই সংখ্যা প্রায় 13 লক্ষের বেশি ছিল। এবং সেখানকার মধ্যে ব্রিটিশ পরিসংখ্যান অনুযায়ী 54,000 সৈন্য মারা গিয়েছিলেন, 65,000 সৈন্য মারাত্মকভাবে আহত হয়েছিলেন, এবং 14,000 নিরুদ্দেশ, অথবা তারা কোথাও না কোথাও যুদ্ধবন্দী হিসেবে রয়েছে। ভারতের সম্পদ ব্যবহার করে টন টন গোলাবারুদ, 6 লক্ষের বেশি রাইফেল, মেশিন গান, এবং ব্রিটিশ পরিসংখ্যান অনুযায়ী 4,20,00,000-এর বেশি প্রয়োজনীয় যুদ্ধের যে পোশাক, তা তৈরি করে নিয়ে যাওয়া হয়েছিল। 37 কোটি টন খাবার এখান থেকে গিয়েছিল ব্রিটিশ পরিসংখ্যান অনুযায়ী, নিশ্চয়ই তার থেকে অনেক বেশি। 1,73,000-এর বেশি যুদ্ধের প্রশিক্ষণপ্রাপ্ত পশু, বিভিন্ন ধরনের পশু, ঘোড়া, হাতি, কুকুর নিয়ে যাওয়া হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে তো আরও ভয়াবহ, ভারত জুড়ে দুর্ভিক্ষ। উইনস্টন চার্চিলের যুদ্ধনীতি যে ভারতের সাধারণ মানুষ খেতে পাক না পাক, খাবার চলে যাবে যুদ্ধের সৈনিকদের জন্যে। দেখা যাচ্ছে ভারত জুড়ে দুর্ভিক্ষ, বাংলায় তখন ভয়াবহ দুর্ভিক্ষ। চার্চিল
লিখছে গ্রিকদের থেকে বাংলার মানুষরা কম কষ্টে আছে, অনেক ভালো আছে তাদের তুলনায়। হ্যাঁ, তাকে প্রশ্ন করা হলে সে বলছে গান্ধী কেন মরে না, হোয়াই হ্যাজ নট গান্ধী ডায়েড ইয়েট। 1945 সালের যে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ভারত থেকে ব্রিটিশ দস্তাবেজ অনুযায়ী 125 কোটি টাকা, 1945 সালের হিসেব অনুযায়ী 125 কোটি টাকা ভারতের কাছ থেকে ব্রিটিশ সরকার নিয়ে গিয়েছে, যা ভারতবর্ষের কাছে কখনোই আর ফেরত আসেনি। এর বিনিময়ে কেউ কেউ বলেন যে ব্রিটিশরা ভারতবর্ষকে রেল লাইন দিয়েছে, হাওড়া ব্রিজ দিয়েছে, নানা রকম টেকনোলজি দিয়েছে। তাদের মতো মূর্খ আমি কাউকে দেখি না। তার কারণ এই সমস্ত যে ডেভেলপমেন্ট হয়েছে যে কোনো কলোনাইজড কান্ট্রিতে, এই সমস্ত যে ডেভেলপমেন্টগুলো হয়েছে তা কলোনাইজারদের জন্য হয়েছে। সেখানকার যে নাগরিকরা, তাদের এতে যা সুবিধা হয়েছে সেটা শুধুমাত্র দুর্ঘটনা মাত্র। এটা এইখানে ঘটনাটা ঘটছে তাই তাদের ক্ষেত্রে কিছু সুবিধা হচ্ছে, তাতে তো বিশেষভাবে আনন্দ পাওয়ার কিছুই নেই। ভারতের জিনিসপত্রগুলিকে বন্দরে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন ছিল উন্নত যোগাযোগ ব্যবস্থা। সেইখানে ভারতের নাগরিকদের প্রাণ বাজি রেখে ভারতের সম্পদ ব্যবহার করে ভারতকে লুট করার পথ প্রশস্ত করা হয়েছিল। এই সংক্রান্ত বিষয় অনেকে আবার বলেন যে তার পূর্ববর্তীতে যেটা মুসলিম পিরিয়ড ছিল আমাদের, সেইখানে তো তারা দেশের বাইরে নিয়ে যায়নি, ব্রিটিশরা দেশের বাইরে নিয়ে গিয়েছিল, ব্রিটিশরা বেশি শত্রু, তাদের কাছে যোগাযোগ ব্যবস্থা ছিল না তাই বাইরে নিয়ে যায়নি, ব্রিটিশদের কাছে যোগাযোগ ব্যবস্থা তারা নিজেরা তৈরি করে নিয়েছিল। পার্থক্য শুধু এটাই। অনেকে বলে ব্রিটিশরা এসে ভারতের সংস্কৃতির উন্নয়ন ঘটিয়েছে, রেনেসাঁ এনেছে ব্রিটিশরা। অনেক কথা বলা যায় এই নিয়ে। ডিরোজিওর যে ইয়ং বেঙ্গল, তারা যে ধরনের ছাত্র সমাজ তৈরি করেছিল, ছাত্র সমাজ গিয়ে বৃদ্ধ পুরোহিতের বাড়িতে গরুর হাড় ফেলে দিয়ে আসবে, কোনো এক মুসলিম বৃদ্ধের বাড়িতে গিয়ে সে সুরার বোতল রেখে দিয়ে আসবে। যুব সমাজকে এই শিক্ষায় শিক্ষিত করা কোন ধরনের সংস্কৃতির উন্নয়ন আজকের দিনে ঘটছে এরকম, তা নিশ্চয়ই সেটা সংস্কৃতির উন্নয়ন। ডিরোজিও ছাত্রদেরকে শেখালেন যে বাইবেল দেখো, আদম এবং ইভ তারা ভাই বোন ছিল, কাজেই ভাই বোনের সাথে প্রেমে লিপ্ত হওয়া, তাদেরকে বিবাহ করা, এতে কোনো অন্যায় নেই এবং তোমরা সে কাজ করো। সেখানে যখন একটি সনাতনী বাড়ির ছেলে গিয়ে তার বোনকে বিয়ে করতে চাইছে, সেটা নিশ্চয়ই সংস্কৃতির উন্নয়ন। ডিরোজিও সেই রকম সংস্কৃতির উন্নয়ন করেছিলেন ইয়ং বেঙ্গলের মাধ্যমে। ডিরোজিও ইয়ং বেঙ্গলের মাধ্যমে বলেছিলেন ইয়োর ফোর ফাদার্স আর দ্য ফুলস। এই যে ন্যারেটিভ তৈরি করা হয়েছিল ভারতবর্ষে যা কিছু আছে সেই সংস্কৃতি, এবং সেই সংস্কৃতিকে যারা ধারণ করেন, যারা বহন করেন, তারা সবাই মূর্খ, তারা সবাই বোকা। এই সংস্কৃতির উন্নয়ন হয়েছিল। দেখো 200 বছর শোষণের পরে একদম একটা দেশকে, তাদের নাগরিকদের, তাদের সম্পদ সমস্ত কিছু নিঃশেষ করে দেওয়ার পরে ক্ষমতার হস্তান্তর করা হলো নিজেদের পছন্দ এবং অপছন্দ মিলেমিশে কিছু মানুষের হাতে ক্ষমতার হস্তান্তর করে তারা চলে গেল। তাও কিন্তু একদম চলে গেল না। ব্রিটেনের রাজ পরিবারের যারা শীর্ষস্থানীয় তাদের কিন্তু ভারতবর্ষে আসার জন্য ভিসার প্রয়োজন হয় না। একটা সংবিধান তৈরি হলো, সেই সংবিধানও সেই তাদের সাথে আলোচনা করেই তৈরি হলো যারা ভারতবর্ষকে নিঃশেষ করেছে দীর্ঘদিন ধরে। তাদের কাছ থেকে নাকি আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা পাওয়ার পরে তাদের সাথে আলোচনা করেই ভারতের সংবিধান তৈরি করছি, তাও 2 বছর 2.5 বছর সময় নিয়ে। এটা কি ধরনের স্বাধীনতা? একে আমি ক্ষমতার হস্তান্তর ছাড়া অন্য কোনো কথা বলতেই রাজি নই। ইতিহাস বইতে স্বাধীনতা শব্দকে তুলে দিয়ে ক্ষমতার হস্তান্তর এই কথাটি নিয়ে আসা দরকার। কাশ্মীর নিয়ে দীর্ঘদিন ভারতবর্ষকে মিথ্যে ইতিহাস পড়ানো হয়েছে। এক অদ্ভুত ন্যারেটিভ তৈরি করা হয়েছে কাশ্মীর নাকি কোনো কালেই ভারতবর্ষের কোনো অংশ ছিল না। ইতিহাসটা এমন করেই লেখা হলো যেন 2000 বছর আগে ভারতবর্ষ একটা অসভ্য দেশ ছিল, বা বাইরে থেকে এসে সবাই ভারতবর্ষকে সভ্য করতে সচেষ্ট হয়ে পড়ল। তাহলে ভারতবর্ষের যে বেদ, ভারতবর্ষের যে উপনিষদ, ভারতবর্ষের যে এত গভীর দর্শন, যা থেকে আজকে চুরি করে, আমি বাধ্য হচ্ছি কথাটাকে ব্যবহার করতে, এর আগেও ব্যবহার করেছি, যা থেকে চুরি করে পাশ্চাত্যের দর্শনগুলি, পাশ্চাত্যের সাইকোলজির বইগুলি, পাশ্চাত্যের যে বড় বড় মনস্তত্ত্ববিদরা যারা বিশ্ববন্দিত হয়ে রয়েছেন, তারা প্রত্যেকে বেদ উপনিষদ পড়ে, বেদ থেকে উপনিষদ থেকে ধারণা নিয়ে সেখান থেকে একের পর এক গ্রন্থ রচনা করলেন, বিশ্ববন্দিত উপহার পেলেন, পুরস্কার পেলেন। সেই যে বেদ উপনিষদ রচিত হয়েছিল, তার জন্যে হিমালয়, কাশ্মীর এই জায়গাগুলোই অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে। আর সেই কাশ্মীর কোনোদিনও ভারতবর্ষের অংশ ছিল না।
এই ইতিহাসের ফলে আজকে ভারতবর্ষের মানচিত্র বদলে গিয়েছে। বিদ্যালয়ে যে মানচিত্র সমস্ত শিশুরা দেখে দেখে বড় হয়েছে, আজকে দেখো ভারতবর্ষের মানচিত্র বদলে গিয়েছে এই ইতিহাসের ফল। যদি আমরা বারবার ধরে এই ইতিহাসটাকেই জানতাম যে কাশ্মীর এবং হিমালয় এই অংশ ভারতবর্ষের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তাহলে ভারতবর্ষের এই মানচিত্র এভাবে বদলে যেত না। দেখা যেত আর একটা আমরা স্বাধীনতা সংগ্রামে মেতে গেছি এবং কাশ্মীরকে, হিমালয়কে, আমাদের ঐতিহ্যকে, আমাদের গৌরবকে আমরা ধরে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করতাম। আজকে যদি আমেরিকাতে যাই, 300-400 বছর আগের কোনো স্থাপত্যই যেন আমেরিকাতে আর পাওয়া যাবে না। আমাদের ভারতবর্ষের যদি দক্ষিণ ভারতের গ্রামগুলোতে চলে যাই, 2000, 2500, 3000 বছর আগেকার মন্দির সেখানে অত্যন্ত সাধারণ একটা বিষয়। আচ্ছা, কেন শুধু দক্ষিণ ভারত? পূর্ব ভারত, উত্তর ভারত, পশ্চিম ভারত এই সমস্ত জায়গাতে কেন নেই? ভারতের অন্যান্য অঞ্চলের স্থাপত্যগুলো কোথায় গেল? তা নিয়ে আমি এখন এখানে বলতে শুরু করলে এমনিতেই যে কথাগুলো বলছি সেটা অনেকেরই পছন্দ হবে না। অনেকের ধারণা যে আমরা এই সমস্ত পড়ে পরীক্ষায় পাশ করেছি, আমরা সোনার পদক পেয়েছি, আমরা আজকে এই সমস্তগুলো পড়েই রুটি করেছি, এগুলোতে ভুল কোথায়, আপনি ভুল কথা বলছেন, এরকম ধরনের কমেন্ট তো কিছু আসবেই। তো তার সাথে যদি আমি এই বাদবাকি ভারতবর্ষের মন্দিরগুলো কিভাবে ধ্বংস হয়ে গেল তা যদি খুব খোলামেলা আলোচনা করি, নানা ধরনের নিজেদের শিক্ষার পরিচয় দিয়ে মানুষজন খুব সুন্দরভাবে ভরিয়ে ফেলবেন। তো এই জিনিসপত্রগুলোর জন্যে কয়েকটা বই আমাদের খুব পড়া দরকার। যেমন সীতারাম গোয়েলের বই খুব এখানে বিখ্যাত, যেখানে ভারতবর্ষের মন্দির কিভাবে বারবার ধরে ধ্বংস হয়েছে সেই সংক্রান্ত আলোচনা সেখানে করা হয়েছে। আসলে বিষয়টা হচ্ছে এটা এরকমই হয়, কোনো একজন মানুষের যখন নিজের একটা কোনো জিনিস থাকে তার প্রতি সে যতটা যত্নশীল থাকে বা সেটাকে হারিয়ে ফেলার তার যতটা ভয় থাকে, যখন একজন মানুষ অন্য কারো একটা জিনিসকে গোপনে নিয়ে নেয় বা কোনোভাবে দখল করে নেয়, তখন কিন্তু সেটাকে হারিয়ে ফেলার ভয়ও তার খুব বেশি থাকে। এবং সেই জিনিসই ঘটছে, যারা ভারতবর্ষের মাটিকে কামড়ে কামড়ে খাওয়ার চেষ্টা করছে তাদের প্রত্যেকের প্রচণ্ড ভয়। এবং কোনো একটা সময় খুব সামান্যভাবেই যখন আসল ইতিহাসটি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করে, তারা সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু আমরা যারা সত্যিই ভারতবর্ষের মাটির, যারা সত্যিই ভারতবর্ষের মাটির ভালো চাই, যারা সত্যিই নিজের মা মনে করি মাটিকে, তারা ওই আর কি নিজের জিনিস, নিজের মাটি, তাই বোধহয় আমাদের অতটা হারিয়ে ফেলার ভয় হয় না বা অতটা আমরা আতঙ্কিত হই না বলে জিনিসগুলোকে বোধহয় সবসময় একটু এড়িয়ে চলি, গুরুত্ব দিই না। কিন্তু যারা আতঙ্কিত বেশি হয় তারা হারিয়ে ফেলার ভয়টা পায়, কারণ দখল তো করা হয়েছে অনৈতিকভাবে, অদ্ভুতভাবে। এই কারণের জন্যে দীর্ঘদিন ধরে শিশু পাঠ্যপুস্তকে অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন লেখকদের লেখা, এমন ঘটনা, এমন কিছু মহাপুরুষদের জীবনী বাছাই করে করে রাখা হয়েছে যাতে ভারতবর্ষের আত্মা, ভারতবর্ষের যে গৌরব, ভারতবর্ষের যে সত্তা, ভারতবর্ষের যে দর্শন, ভারতবর্ষ যে কারণে বিশ্বে বন্দিত ছিল, তা সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। দীর্ঘদিন ধরে এই জিনিস চলছে। ক্ষমতার হস্তান্তরের পরে প্রথমে সোশিয়ালিস্ট আইডিওলজি, তারপরে 1972-এর পর থেকে মোটামুটিভাবে মার্কসিস্ট আইডিওলজি পাঠ্যপুস্তকের মধ্যে ঢুকতে শুরু করেছে এবং সেখানে বাছাই করে করে সেই সমস্ত লেখকদের লেখা, সেই সমস্ত মহাপুরুষদের জীবনের কিছু টুকরো অংশকে তুলে ধরা হয়, যেটা পড়ে শিশুদের মনে হবে যে এটা ঠিক এবং ভারতবর্ষের যে ঐতিহ্য, ভারতবর্ষের যে ইতিহাস, ভারতবর্ষের যে প্রাচীনত্ব, ভারতবর্ষের যে গৌরব, যে কারণের জন্য ভারতবর্ষ বন্দিত ছিল, সে সমস্ত কিছু তারা প্রথমে ভুলে যাবে, অথবা তাদেরকে ঘৃণা করতে শেখানো হবে যে এই সমস্ত কিছু অত্যন্ত ভুল ছিল, অত্যন্ত অন্ধকার ছিল। যেমন ইতিহাস বইতেই পড়ানো হয় যে অথর্ববেদ নাকি কালা জাদু রয়েছে। অথর্ববেদের সাথে কালা জাদুর কী সম্পর্ক? অথচ সেই জিনিসপত্র ভারতবর্ষের সবথেকে উচ্চ পদের চাকরির যে পরীক্ষাগুলি হয় সেখানে সেই ইতিহাসই পড়ানো হয় এবং সেইভাবেই শিশুদের মাথার মধ্যে ভরা হয় যে ভারতবর্ষের যা ঐতিহ্য ছিল তা কতটা নিকৃষ্ট মানের ছিল, তা কতটা সাধারণ ছিল, তা কতটা অযোগ্য ছিল। ইতিহাসের কলম দীর্ঘদিন ধরে এমন কিছু মানুষের হাতে ঘোরাঘুরি করছে যারা ভারতবর্ষের মাটিকে শোষণ করার চেষ্টা করছে, দখল করার চেষ্টা করছে, ভারতবর্ষকে চুরি করার চেষ্টা করছে। আমাদেরকে সেইখান থেকে কলমটা ফিরিয়ে নিয়ে আসতেই হবে, কারণ এটা মাথায় রাখতে হবে তরবারি থেকে কলম সবসময় বেশি শক্তিশালী। তরবারি
একটি মাথা, দুটি মাথা, 100টা মাথাকে কাটতে পারে, কলম একসাথে লক্ষ লক্ষ মাথাকে কাটতে পারে। কাজেই কলমটা ঠিক হাতে থাকা অত্যন্ত অত্যন্ত জরুরি। টিআরসি, সাউথ আফ্রিকাতে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন রয়েছে, 1995 সাল থেকে তারা কাজ করছে। তারা চাইছে যে দীর্ঘদিন ধরে আফ্রিকার যারা নেটিভ তাদের ওপরে কি প্রবল অত্যাচার হয়েছে তার একটা সত্য ইতিহাস সামনে আসা দরকার। এখন দীর্ঘদিন ধরে যারা আফ্রিকাকে শাসন করেছে, যে গুটিকয় মানুষ সমগ্র আফ্রিকাবাসীকে শাসন করেছে, তাদেরকে তো এই মুহূর্তে তাড়িয়ে দেওয়া সম্ভব নয়। তারা দীর্ঘকাল ধরে অত্যাচার করেছে বললে তাদেরকেও শাস্তি দেওয়া সম্ভব নয়। এইখানে টিআরসির ওই নার্নবার্গ ডেট্রেলস, যেটা নাজি বাহিনীদের উদ্দেশ্যে করা হয়েছিল, তার থেকে অত্যন্ত আলাদা। এরা বলতে চাইছে যে আমাদের কাছে সত্যটা আসুক, প্রত্যেকের সত্যটা জানা উচিত। তুমি দীর্ঘদিন ধরে আমার ওপর অত্যাচার করেছো, সেই সত্যটা তুমি মানো। তোমার পূর্বপুরুষ অত্যাচার করেছে, সেই সত্যটা তোমাকে মানতে হবে। এবং তুমি যে দীর্ঘদিন ধরে আমাকে শোষণ করে নিজের আখের গুছিয়েছ, তার জন্যে আজকে আমার যে উত্তরসূরিরা রয়েছে, আমার যে প্রজন্ম রয়েছে, তারা যে সুন্দর একটা জগতে বড় হতে পারতো, তাদের জন্য যে সুন্দর আমি বাতাবরণ তাদেরকে উপহার দিতে পারতাম, তা আমি দিতে পারছি না। কাজেই তুমি আমাকে কিছুটা রিপে করো। অন্তত সত্যটা সবাইকে স্বীকার করতে হবে। আমরা যেটা করছি, সত্য তো স্বীকার করা অনেক দূরের কথা, একটা মিথ্যে ন্যারেটিভ সবার মাথার মধ্যে ভরে রেখেছি যে যে জাতিগুলি ভারতবর্ষকে নষ্ট করে দিল, যে জাতিগুলি ভারতবর্ষকে শোষণ করলো, যে জাতিগুলি ভারতবর্ষকে নিংড়ে ফেললো, তাদেরকে ভারতবর্ষের ত্রাতা বানিয়ে রেখেছি। আর ভারতবর্ষের বুকে যারা ভারতবর্ষকে সারা বিশ্বে গৌরবের স্থানে নিয়ে গিয়েছিল, তাদেরকে আজকে শত্রু বানিয়ে রেখেছি। কাস্ট সিস্টেম বানিয়েছি, ভারতবর্ষের মানুষের মধ্যে অত্যন্ত ঘৃণা তৈরি করে দিয়েছি, শিশুদেরকে দিনের পর দিন বোকা বানাচ্ছি, মানুষদেরকে দিনের পর দিন বোকা বানাচ্ছি, প্রথাগত শিক্ষায় শিক্ষিত করে মানুষকে বোকা বানাচ্ছি। বিষয়টা হচ্ছে, তোমার চোখের সামনে ভারত দখল চলছে, তুমি বুঝতে পারছো না, কলম ধরতে হবে। পাঠ্যপুস্তকে সিঙ্গুরের ইতিহাস যখন আমি পড়ছি, তখন তার সাথে আরও কয়েকজনের মুখে সেই ইতিহাস শুনতে হবে। সিঙ্গুরের ইতিহাস পাঠ্যপুস্তকে যেটা লিখে দেওয়া হলো, শুধুমাত্র সেটাকে পড়ে ফেললে আমি একটি পলিটিক্যাল পার্টির এজেন্ডার মধ্যে ঢুকে গেলাম। আমি সিঙ্গুরের মানুষদের সাথে কথা বলি, আমি টাটার সাথে কথা বলি, যাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল তাদের কি বলার আসে সেটাও শুনি। এই সমস্ত কিছু বুঝে আমাকে নতুন করে ইতিহাসটাকে বুঝতে হবে। আমি এই উদাহরণটা কোনো পলিটিক্যাল কারণে দিলাম না, আমি এই উদাহরণটা দিলাম আমাদের চোখের সামনে ঘটা ঘটনা। তাই ইতিহাস কিভাবে বদলে যায়, ইতিহাসকে কিভাবে বদলে দেওয়া হয়, কিভাবে মানুষকে ইতিহাসকে বোঝানো হয়, কিভাবে মানুষের ইতিহাসকে বোঝা উচিত এবং ইতিহাস কতটা গুরুত্বপূর্ণ, সেটা বোঝানোর জন্য আমি ছোট্ট উদাহরণটাকে ব্যবহার করলাম। ইতিহাস লেখার সময় কোনো চশমা পরা যাবে না, কোনো বিষয়ে বায়াস থাকা যাবে না। আমার পূর্বপুরুষরা এই ছিলেন বা আমার পূর্বপুরুষরা অমুকদের মাধ্যমে আক্রান্ত হয়েছিলেন, সেই জন্যে আমি ওদের বিরুদ্ধে বা এদের হয়ে ইতিহাস লিখব, অথবা আমি কোনো ফিলোসফিতে বিশ্বাস করি বলে আমি সেই ফিলোসফির চশমাটা চোখে পড়ে লাল, সবুজ, গেরুয়া, নীল যে কোনো রঙের চশমা পরে আমি সেই রঙে ইতিহাসকে রাঙিয়ে তুলব। তাতে অত্যন্ত ক্ষতি হয়ে গিয়েছে, ক্ষতি হচ্ছে, প্রতিনিয়ত ক্ষতি হচ্ছে। বিগত 70-75 বছর ধরে আমাদের অনেক কিছু করার ছিল, আমরা করিনি। বিগত প্রায় 40-50 বছর ধরে বহু ক্ষতি আমরা করেছি, ইতিহাসের মাধ্যমে আমরা বহু ক্ষতি করেছি। তোমরা তোমার বাড়িকে যারা লুট করেছে, যারা লুট করছে, যারা তোমার বাড়িকে দখল করতে চাইছে, তাদের লেখা ইতিহাস তুমি পড়ছো, তুমি তাদের লেখা ইতিহাস তোমার ছাত্রদেরকে পড়াচ্ছ। এই সমস্ত জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হবে, ইতিহাসকে নতুনভাবে লিখতে হবে। ইতিহাসকে নতুনভাবে লেখার জন্যে সব দিকের ইতিহাসগুলোকে ভালো করে পড়তে হবে, বুঝতে হবে, নিজের বোধ দিয়ে পরতে পরতে খুঁজে দেখতে হবে কোনখানে গণ্ডগোল হলো, কোনখানে গণ্ডগোল হচ্ছে, কোনখানের গল্পটা ঠিক মিলছে না, কোনখানে জোর করে একটা গল্প তৈরি করা হচ্ছে। এইভাবে অত্যন্ত সচেতনতার সাথে, বোধের সাথে, নিজের বোধ, বুদ্ধি, বিবেককে কাজে লাগিয়ে নতুন করে ইতিহাস লিখতে হবে।